তুমি এত সুখে থাকবে মেয়ে, আমি তা স্বপ্নেও ভাবিনি। আজ তোমার সুখ দেখে আমার হিংসে হচ্ছে। প্রাক্তনের মুখে এমন কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল রাত্রি। কোলে থাকা বাচ্চাটাকে আরো আগলে ধরে ঠাট্টা সুরে বলে, কেন কেন থাকবো না সুখে? তুমি না আমায় ভালোবাসতে, বললে যে কোনোদিন বিয়েই করবে না। ওসব ভুলভাল সিদ্ধান্ত ভুল মানুষের জন্য নিতে নেই। আমি কার জন্য এমন সিদ্ধান্ত নেব সিয়াম, যে আমাকে পরিবারের অজুহাত দেখিয়ে ছেড়ে চলে গেছে? হয়তো আমারই বলছিল। মেয়ের নাম কি রেখেছ? বৃষ্টি। তা তোমার বাচ্চারা কোথায়? সিয়ামের মুখটা শুকিয়ে এলো। 6 বছর পর তার দেখা হলো রাত্রির সাথে। এই 6 বছরে তার জীবনে যে কি ঝড় গেছে তা কি রাত্রি জানে? একটা সময় রাত্রিকে কতটা ভালোবাসতো সে, তার বলার নেই। বেকার সিয়ামকে কখনো টাকা খরচ করতে দিত না রাত্রি। কখনো খেতে গেলে সব খরচ রাত্রির পকেট থেকেই যেত। মেয়েটা টিউশনি করে যত টাকা জমাতো সব টাকা সিয়ামের জন্যই খরচ করত। অথচ ভালো একটা চাকরি পাওয়ার পর পাল্টে গেল সিয়াম। পরিবারের দোহাই দিয়ে রাত্রিকে ফেলে রেখে চলে গেল অন্যের সহিত সংসার বাঁধবে বলে। রাত্রি দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করার সুযোগ পায়নি। যাকে মন থেকে মেনেছে সেই তাকে ঠকিয়েছে। কিন্তু জীবন তো থেমে থাকে না। এই তো পরিবারের জোরাজোরিতে 2 বছর আগে তাকে বিয়ে করতে হলো। আমার বাচ্চা নেই রাত্রি। সে কি কথা? তুমি কি সত্যি জানো না আমার ব্যাপারে? না, আমি জানবো কি করে? আমি তো দেশে থাকি না। আমার হাজবেন্ডের সঙ্গে ইন্ডিয়ায় থাকা হয় আমার। খুব সুখে রাখে তোমায়। সে আর বলতে, হয়তো কোনো এক পূর্ণ করেছি, তার ফল হিসাবে আমি তাকেই পেয়েছি। সিয়ামের খারাপ লাগা বাড়ল, ভেঙে এলো তার শরীর। স্টেশনের ব্যস্তময় পরিবেশটা তার কাছে কেমন অস্বস্তিকর মনে হলো। 17 মাস আগে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে। আমার বাচ্চা নেই কেন জানো? আমি অক্ষম বলে। আমার প্রাক্তন স্ত্রী অন্য এক জায়গায় বিয়ে হয়েছে। শুনেছি তার কুল জুড়ে শুভ সংবাদ আসতে চলেছে। রাত্রি থমকে গেল। তাদের সামনে এসে দাঁড়ালো রাত্রির স্বামী রায়হান। মানুষটা হাস্যোজ্জ্বল মুখে হাত বাড়িয়ে দিল সিয়ামের দিকে। মিস্টার সিয়াম, আপনাকে চিনতে আমি ভুল করিনি। আমার ওয়াইফ কিন্তু আপনার ছবি আমাকে দেখিয়েছে। সিয়াম অবাক হলো। কিঞ্চিত হাসার চেষ্টা চালিয়ে সে বলল, তাই নাকি? যে একা এসেছেন নাকি আপনার ওয়াইফ এসেছে? আমি একাই, আমার কেউ নেই। চলুন না কথা বসে কফি খাই। না না না, আজ নয়, আমার ট্রেন ছাড়বে। আমি বরং আসি। ভালো থাকবেন। ভালো থেকো রাত্রি। সিয়াম চটজলদি হেসে চলে গেল। তার পানে তাকিয়ে চোখ ভিজল রাত্রির। পুরনো মানুষটা আর আগের মতো নেই। শোকে দুঃখে মানুষটা কেমন হাড্ডিসার হয়ে যাচ্ছে। এই যে রাত্রি অভাবে থাকিও না, আমার হিংসে হচ্ছে। রায়হানের কথায় রাত্রি হাসল। দুজন মিলে এগিয়ে গেল সামনের দিকে। তাদের গন্তব্য যে বহুদূর। তুই হাসছিস? তো কি করব? কাঁদবো? দে তো টিস্যু দে, কাঁদে একটু। দেখ, আমি কিন্তু সিরিয়াস। সিরিয়াস? তাও আবার তুই? হাসিটা বন্ধ করবি প্লিজ। সরি দোস্ত, এমন জোক শুনে কেউ না হেসে থাকতে পারে? এটা তোর কাছে জোকস মনে হচ্ছে। নয়তো কি? তুই বলছিস ভালোবাসিস, তাও আমাকে। বললাম তো, এবং এটাই সত্যি। থাপ্পড় খাবি। বলছিস ভালো, কিন্তু 3 বছর শেষে বললি কেন? ফার্স্ট ইয়ারে থাকতে বলতি 4 বছর চুটিয়ে প্রেম করতাম। বলে আবারও হাসতে শুরু করলো অবন্তী। সে কি হাসি! হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খাচ্ছে। দেখেও গা জ্বলছে আরিফের। এটা কোন ধরনের ফাজলামো? দুনিয়ার সব নাইট্রাস অক্সাইড কি ওর ফুসফুসে স্থান নিয়েছে? ওর ইচ্ছে করছে হারামিটার গালে কষে একটা চর বসিয়ে দিতে, কিন্তু তা করলো না ও। দুত্তেরি গুল্লি মারি ভালোবাসা। থাক তুই, যত খুশি আসতে থাক, আমি চললাম। আই, কোথায় যাচ্ছিস? শোন, দাঁড়া দাঁড়া বলছি। কি বল? খালি হাতে কেন? ফুল আনিসনি? ফুল? ফুল দিয়ে কি হবে? বারে, প্রেমের প্রস্তাব দিলি ফুল দিবি না? ও তাই তো, একদমই মাথায় ছিল না। আজকের মতো মাফ করে দে। মাফ করা যেতে পারে এক শর্তে। কি শর্ত? আগে বল, রোজ একটা করে চকলেট খাওয়াবি? খাওয়াবো। সব সময় আমার পাশে থাকবি? থাকবো। ভীষণ ভালোবাসবি আমায়? বাসবো। তোকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিব। আর একটা কথা। কি? আমাকে তুমি করে বলতে হবে। না রে দোস্ত, এটা বোধহয় পারবো না। জানি তুই পারবি না।
তোকে পারতেও হবে না। রাগ করলি? না, রাগ করবো কেন? আজ তো আমার রাগ করার দিন নয়। 3 বছরের মানে? ও তুই বুঝবি না। বুঝলে এই দিনটার জন্য আমাকে 3 বছর ধরে অপেক্ষা করতে হতো না। তুই কি আমাকে আগে থেকেই? না, তোকে ভালোবাসতে যাবো কোন দুঃখে? তুই কি বুঝিস ভালোবাসার? শুধু অপেক্ষা করেছি কবে এসে বলবি আমায় ভালোবাসিস। হ্যাঁ রে, বুঝিনি আমি। সত্যি অনেক ভালোবাসি তোকে। আরিফ আর অবন্তী সেই ফার্স্ট ইয়ার থেকে একসাথে আছে। ক্লাস, আড্ডা সব কিছুতেই দুই ফেভিকল ফ্রেন্ডের জুটি। অবন্তী প্রথম থেকেই ভালোবাসতো আরিফকে, কিন্তু বুঝতে দেয়নি। হয়তো ভয়ে ছিল পাছে তাদের বন্ধুত্বটা ভেঙে যায়, কিংবা আরিফ হয়তো শুধুমাত্র ফ্রেন্ড হিসেবে দেখছে। আজ এতদিন পরে প্রপোজ করেছে আরিফ। অবন্তীর খুশি হওয়ার কথা, হয়েছেও খুশি, কিন্তু ও ভুলেই গিয়েছিল ওর পরিবারের কথা। ওর যে বিয়ের কথা চলছে, কিভাবে বাসায় বলবে এই বিয়েতে রাজি না? ওর হৃদয় জুড়ে শুধুই আরিফ। কিছু বলবে বাবা? কাল কি তোর কোনো ক্লাস আছে? আছে তো। কাল ক্লাসে যাওয়ার দরকার নেই, ছেলে পক্ষ দেখতে আসবে। কালই দেখতে আসবে? কাল তো একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। এই বিয়েটা তার থেকে গুরুত্বপূর্ণ। ছেলে ভালো চাকরি করে, মোটা অঙ্কের মাইনে পায়, তোকে সুখেই রাখবে। কি আজব, ভালো বেতনের চাকরি করলেই কি সুখী হওয়া যায়? আমার থেকে বেশি বুঝিস না, বেশি বুঝার দরকার নাই। এই বিয়েটা ক্যান্সেল করা যায় না বাবা? কেন ক্যান্সেল করতে যাব কেন? এমন ভালো সম্বন্ধ সবসময় আসে না। বাবা, আমার আমার একজনকে পছন্দ। ও খুব ভালো ছেলে। কি তুই প্রেম করছিস? সর্বনাশ রাক্ষসী মাইয়া, এভাবেই বংশে চুলকানি মেখে দিলি? কই গেল অবন্তীর মা? শোনো তোমার মাইয়া কি কয়। আগেই কইছিলাম মাইয়ারে বেশি লেখাপড়া শেখানোর দরকার নাই, এখন বোঝো পোলাগোলাকে লাইন করে বেড়াইতেছে তোমার গুণধর মাইয়া। বাবা, একটু বোঝার চেষ্টা করো। ওকে দেখলে তোমার অপছন্দ হবে না। চুপ কর বেয়াদব, আবার মুখে মুখে কথা। লেখাপড়া শিখে দিন দিন বেয়াদব হইছস। আর পোলাডার কি আঙ্কেল, কাম কাজ নাই, সারাদিন পরের মাইয়ার পিছে ঘুরে বেড়ায়? এইসব পোলা করে দৈরা থাপড়ানো উচিত। বাবা প্লিজ একটু চুপ করো। তাই চুপ কর বেয়াদব মাইয়া, মান সম্মান ধুলোয় মিশাইছস। যে মাইয়া বাপ মার সম্মানের কথা চিন্তা করে না, সেই মাইয়ার কোনো দরকার নাই। পানিতে ডুইবা মর তুই, আর যদি না পারস আমারে গলা টিপা মাইরালা। সর্বনাশা রাক্ষসী মাইয়া। অবন্তী আর একটা কথাও বলল না, বলেও লাভ হবে না, বুঝে গেছে সে। মেয়ে হয়ে জন্মানোটাই পাপ। মেয়েদের কখনো নিজেদের পছন্দ থাকতে নাই, তাহলে যে বাবা মার মান সম্মান ধুলোয় মিশে যায়। কোনো মেয়ে নিজের পছন্দ মতো বিয়ে করতে চাইলে বংশে চুনকালি মেখে যায়, বংশের মান ইজ্জত সব ধ্বংস হয়ে যায়। রাস্তার পাশে বসে সিগারেট খাচ্ছে আরিফ। আজ অবন্তীর বিয়ে, সামনের বাড়িতেই প্যান্ডেল সাজানো হয়েছে বিয়ের। বরযাত্রী চলে এসেছে বোধ হয়, সানাই বাজছে, বাজবেই তো। অবন্তীর বিয়ে বলে কথা। আরিফ অবশ্য আজ সকালেও তার বাবাকে বলেছিল, তোমাকে কিছু করতে হবে না, শুধু একবার হ্যাঁ বলো, অবন্তীকে আমি নিয়ে আসি। ও আমাকে ছাড়া বাঁচবে না বাবা, ও আমাকে ভালোবাসে খুব। বাবা শুনল না, উল্টে বকাঝকা করে পুরো বাড়ি মাথায় তুললেন তিনি। আরিফ অবশ্য অবন্তীর বাবার কাছেও গিয়েছিল, তাকে অনেক অনুরোধ করা হলো যাতে অবন্তীর বিয়েটা না দেয়। শুনলেন না তিনি, বলে কি না প্রয়োজনে তার মেয়েকে গলা টিপে মেরে ফেলবে, তবুও আরিফের সাথে বিয়ে দেবে না। হঠাৎ কারো আত্মচিৎকার শুনে ঘোর কাটলো আরিফের। বিয়ে বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। কি হলো, কোনো দুর্ঘটনা ঘটেনি তো? সম্মোহিত মানুষের মতো এক পা দুপা করে সেদিকে এগোচ্ছে আরিফ। বেশ ভিড় লোকের, সবাই গোল হয়ে দাঁড়িয়ে কি যেন দেখছে। ভিড় ঠেলে সামনে এগোলো আরিফ, যা আশঙ্কা করছিল তাই। অবন্তীর নিত দেহটা পড়ে আছে, সবাই কান্না করছে এখন। সবকিছুই কেমন একটা দুঃস্বপ্নের মতো লাগছে আরিফের কাছে। মনে হচ্ছে এখনো বুঝি দুঃস্বপ্নটা ভেঙে যাবে। ঘুম থেকে উঠে দেখবে সব আগের মতোই ঠিকঠাক। এত গন্ডগোলের মধ্যেও একটা আওয়াজ কানে গাঁথলো ওর, অবন্তীর বাবা কান্না করছে। তার তো কান্না করার কথা না, অথচ তিনি এখন কাঁদতে কাঁদতে নানান প্রলাপ বকছেন। মারে ওঠ, এটা তুই কি করলি মা, কি করলি? তোর পছন্দের কোনো ছেলে আছে, এটা আমাকে আগে বলতি, আমি নিজ হাতে তোকে তুলে দিতাম তার হাতে। কিন্তু এটা তুই কি করলি রে মা, কি করলি এটা?
কথাগুলো শুনে এত কষ্টের মধ্যেও কেন জানি হাসি পাচ্ছে আরিফের। এটা যে এক ধরনের পৈশাচিক আনন্দ, এটাও প্রতিশোধের আনন্দ। তবে প্রতিশোধ নিজেকে নিতে হয়নি, অবন্তী নিয়ে নিয়েছে। তুমি কি ভাবছো সজীব আমাকে ভুলে যাবে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি তো ভাবতেই পারো সে আর তোমার নয়। তুমি কিভাবে জানলে? মনে হয় তুমি নিজেকে অনেক বড় মনে করছো। আমি শুধু সত্যি বলেছি, সজীব আমাকে চেনে, তোমাকে তো শুধু পাসওয়ার্ড মনে করে। পাসওয়ার্ড? তুমি জানো আমি ছিলাম প্রথম। আমার সঙ্গে যা ছিল সেটা তোমার মধ্যে নেই। ও কি দারুণ, কিন্তু সজীব তো আর তোমার ফোনের ব্যাকআপ নয়। আবার সে একই কথা বলছো। তুমি কি বুঝতে পারো না আমি তাকে কতটা ভালোবাসি? ভালোবাসা? তুমি তো তাকে ব্যবহার করেছিলে। আর তুমি তুমি কি ভালোবাসা জানো? তোমার ভালোবাসা তো সেলফি আর স্ট্যাটাসের মতো সীমাবদ্ধ। সেলফি আর স্ট্যাটাসে যদি তারুণ্য থাকে তবে সেটাই তো আমি চাই। আরে তারুণ্য মানে কি? তোমার মতো বাচ্চাদের সাথে বাজে বাজে কথা বলো। বাজে কথা? কিন্তু মনে রেখো সজীব আজকাল হাসছে। হাসছে? তার হাসির কারণ তুমি নও। আমি জানি সে আমার জন্য হাসে, আর তুমি অতীতের ধোঁয়া। অতীতের ধোঁয়া? তুমি নিজের সম্পর্কে কি ভাবছো? ভাবছি তুমি কি আমার মতো করে সজীবকে আবারও ফিরিয়ে আনতে পারবে? আমি জানি সে আমাকে ফিরিয়ে আনবে। যদি তাই হয় তবে দেখো। সজীবকে নিয়ে প্রায় এখন সাথী আর রুহির মধ্যে ঝগড়াঝাটি হয়। যবে থেকে সজীব রুহির সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সেদিন থেকেই তাদের মধ্যে ঝগড়া। আপনারা আগের সিজনে দেখেছেন সাথী তার শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে। তো চলেন গল্পে ফিরা যাক। রুহি সজীবকে বলছে, আমার আর ভালো লাগে না, সারাক্ষণ সাথী তোমাকে নিয়ে পড়ে আছে। যদি তুমি ধীরে ধীরে আমাকে ভুলে যাও। রুহি, তুমি কি জানো মন যদি একটা আকাশ হয় তাহলে তুমি তার চাঁদ। আর চাঁদকে কি কেউ বলতে পারে? কিন্তু আমি যদি আকাশ থেকে হারিয়ে যাই? চাঁদ কি কখনো হারায়? মেঘের আড়ালে গেলে কিছুক্ষণ দেখা যায় না, কিন্তু সে তো থেকেই যায়। যেমন তুমি আসো আমার মনের প্রতিটা অনুভূতিতে। সত্যি কি আমি এত গুরুত্বপূর্ণ তোমার কাছে? তুমি শুধু গুরুত্বপূর্ণ নও, তুমি আমার অস্তিত্বের এক টুকরো। তুমি না থাকলে আমি আর থাকবো না। তাহলে তো আমি নিশ্চিন্ত, কারণ তুমি নিজেকে কখনোই হারাতে দেবে না। একদম ঠিক বলছো, কারণ আমি তোমাকে কখনোই হারাতে দিব না। বাতাসে ওদের ভালোবাসার গুঞ্জন মিশে যায়, যেন রাতের নীরবতাও তাদের গল্প শুনছে। রুহির সঙ্গে সঙ্গে সজীবকে জড়িয়ে ধরে। এভাবেই চলতে থাকে সজীব ও রুহির ভালোবাসা। একদিন রাতের অন্ধকারে সাথী এসে রুহির সামনে দাঁড়িয়ে বলে, রুহি, আমি জানি তুই এখানে কেন। আরে সাথী, তুই তো বুঝতেই পারছিস সজীবের সাথে আমার সম্পর্ক এখন অনেক গভীর। গভীর? গভীর মানে কি? তুই কি ভুলে গেছিস আমি কি বলেছিলাম? আমি তো তোর মনের কথা জানি না। তুই তো সজীবের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিস। আমি তাকে ছেড়ে দিয়েছি, কারণ আমার নিজের পথ বেছে নিতে হয়েছিল। কিন্তু তার মানে কি তুই এসে আমার জায়গাটা নিয়ে নিবি? জায়গা? ভালোবাসা কি কখনো জায়গা দখলের মতো কিছু? সজীব এখন আমাকে ভালোবাসে, এটা মানতে তোকে সমস্যা কোথায়? ভালোবাসে? তুই কি জানিস সে এখনো আমার জন্মদিনের তারিখ মনে রাখে, এখনো আমার পুরনো বার্তাগুলো ডিলিট করতে পারে না। তুই কি এটাকে ভালোবাসা বলবি? যদি তোকে এতই মনে রাখতো তাহলে তোর কাছে ফিরতে চাইনি কেন? কারণ সে আমাকে ভুলতে চায় কিন্তু পারছে না। আমি চাই সে সুখে থাকুক, কিন্তু আমি জানি না আমি নিজে কি চাই। তাহলে বল, এখন কি চাস? সজীবের কাছে ফিরতে? আমি জানি না, আমি শুধু জানি আমি তাকে ভুলতে পারছি না। সজীব যদি তোর কাছে ফিরতে চায় তাহলে ফিরবে, কিন্তু যদি না চায় তাহলে তুই তাকে জোর করে বেঁধে রাখবি? ভালোবাসা কখনো জোর করে হয় না সাথী। আমরা কেউই তার কাছে দাবি করতে পারি না সে কাকে ভালোবাসবে, কাকে ভুলবে। তুই কি জানিস
আমার সবচেয়ে বড় ভুল কি ছিল? কি? আমি ভেবেছিলাম চলে গেলে সব সহজ হয়ে যাবে, কিন্তু ভালোবাসা এত সহজে ফুরিয়ে যায় না। ভালোবাসা ফুরিয়ে যায় না, তবে কখনো কখনো পথ বদলায়। এক নিস্তব্ধতা নেমে আসে দুজনের মধ্যেই। অতীতের ছায়া এখনো তাদের ঘিরে ধরে আছে, কিন্তু ভবিষ্যৎ কোন দিক দিয়ে যাবে তা নির্ভর করছে সজীবের সিদ্ধান্তের উপর। তারপর ওইখান থেকে দুজন চলে যায়। পরের দিন বিকেলে রুহি ও সজীব মুখোমুখি দাঁড়িয়ে। রুহির চোখে আগুন, কণ্ঠে অভিমান। সজীব বিভ্রান্ত, কি করবে বুঝতেই পারছে না। এটা কি সত্যি সজীব? সাথের জন্য তুই এখনো কষ্ট পাস? রুহি, শোনো, বিষয়টা এত সহজ না। সহজ না? আমি কি তোর জন্য কিছু কম করেছি? তোর পাশে ছিলাম, তোকে বুঝিয়েছি, ভালোবেসেছি, তাহলে আজও তোর মনে ওর জায়গা কেন? রুহি, তুই সব ভুল বুঝছিস। আমি তোকে ভালোবাসি, কিন্তু কিন্তু এই কিন্তুটাই তো আমার সমস্যা। তুই কি জানিস আমি কতদিন ধরে ভাবছিলাম তুই শুধু আমার, কিন্তু আসলে তোর মনের অর্ধেক এখনো ওর কাছে পড়ে আছে, তাই না? রুহি, একটা সম্পর্ক শেষ হয়ে গেলেও তার স্মৃতিগুলো মুছে যায় না। আমি তো চেষ্টা করছি। তোর এই চেষ্টাই আমার বুকের ভেতর ছুরি মারছে সজীব। আমি কি তোর জন্য যথেষ্ট নই? এটা তো এমন কিছু না যেটা রাতারাতি বদলে যায় রুহি। কিন্তু আমি বদলে গেছি সজীব। আমি তোকে বিশ্বাস করতাম, ভাবতাম তুই শুধু আমার, কিন্তু আসলে আমি তো তোর অতীতের ছায়ার সঙ্গে লড়াই করছি। রুহি, তুই যা বলছিস সেটা রাগের মাথায় বলছিস। আমি তোকে ভালোবাসি, এটা তুই জানিস। ভালোবাসা যদি সত্যি হতো তাহলে আমার মনে এত প্রশ্ন থাকতো না সজীব। তাহলে কি করবি? আমি চাই না তোর ভালোবাসা ভাগ করে নিতে। যদি সত্যি তুই আমাকে ভালোবাসিস তাহলে সিদ্ধান্ত নিতে হবে, আমার সঙ্গে থাকবি নাকি অতীত নিয়ে পড়ে থাকবি। এক মুহূর্তে নিস্তব্ধতা, বাতাস ভারী হয়ে আসে। সজীব মাথা নিচু করে, সে কি রুহিকে ধরে রাখবে, নাকি এখনো তার হৃদয়ের সাথীর জন্য একটা কোনা বেঁচে আছে? রুহি কান্না করতে করতে চলে গিয়েছে। সজীব এখন দোটানায় পড়ে গিয়েছে, কি করবে বুঝতেই পারছে না। রাত গভীর। সজীব মোবাইলটা হাতে নিয়ে বসে আছে। রুহির কথা মনে পড়ছে, তার চোখের জল, কাপা কণ্ঠ, অভিমানী প্রশ্ন। সে সত্যিই কষ্ট পাচ্ছে। সজীব জানে এটা নিয়ে সাথীর সঙ্গে কথা বলা দরকার, তাই দ্বিধা কাটিয়ে সে সাথীকে কল দেয়। হ্যালো। সাথী, তোর সাথে কথা বলা দরকার। বুঝতে পারছি তোর কি বলতে ইচ্ছা করছে। রুহির জন্য কল দিয়েছিস, তাই না? হ্যাঁ, সে কষ্ট পাচ্ছে সাথী, আমি আর সহ্য করতে পারছি না। আর আমি, তুই কি বুঝতে পারিস আমি কি কষ্ট নিয়ে দিন কাটাই? জানি সাথী, কিন্তু আমরা তো পিছিয়ে যেতে পারবো না। তুই নিজেই আমাকে ছেড়ে গিয়েছিলি। হ্যাঁ, ছেড়ে গিয়েছিলাম, কারণ আমি জানতাম আমাদের ভবিষ্যৎ নেই। তাহলে এখন আমি কেন ফেসে আছি? কেন কেন রুহির চোখের জল আমার বুকের মধ্যে লাগে, আগুন ধরিয়ে দেয়? হ্যাঁ, কারণ তুই সত্যি রুহিকে ভালোবাসিস, কিন্তু মন থেকে আমাকে এখনো পুরোটা মুছতে পারিসনি। আমি জানি না সাথী, আমি শুধু জানি রুহির দুঃখ আমাকে কষ্ট দেয়। তাহলে তোকে সিদ্ধান্ত নিতে হবে সজীব। আমি কি তোর জীবনে একটা বন্ধ পাতা, নাকি এখনো একটা অসমাপ্ত অধ্যায়? যদি রুহির জন্য তোর মনে এত টান থাকে, তাহলে আমাকে নিয়ে আর ভাবিস না। আমি কি পারবো তোকে পুরোপুরি ভুলে যেতে? ভুলে যেতে হবে না সজীব, শুধু বুঝতে হবে তোর বর্তমান কোথায়, রুহির পাশে নাকি আমার স্মৃতিতে। সজীব ফোনটা নামিয়ে রাখে, জানালার বাইরে তাকায়। রুহির হাসি মুখ মনে পড়ে, তার হাত ধরে বলা কথা। আমি চাই না তোর ভালোবাসা ভাগ করে নিতে। সজীব জানালার বাইরে তাকিয়ে আছে, চিন্তায় ডুবে গেছে। রুহির অভিমানী চোখ, সাথে বিষণ্ণ কণ্ঠ, সবকিছু একসঙ্গে ওর মাথায় ঘুরছে। কিন্তু শেষ পর্যন্ত তাকে সিদ্ধান্ত নিতেই হবে। দীর্ঘশ্বাস ফেলে সে মোবাইলটা তুলে নেয়, রুহিকে কল দেয়। রুহি, একটু দেখা করবি? কেন, নতুন কোনো অজুহাত আছে? প্লিজ দেখা কর, একটা শেষ কথা বলার আছে। পরের দিন বিকেল, পুরনো সেই বটগাছের পেছনে যেখানে তারা প্রথমবার একসঙ্গে বলেছিল
রুহি গম্ভীর মুখে দাঁড়িয়ে, আর সজীব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি রুহি। না, আমি তো জানি তুই তো এখনো সাথীর অতীতে আটকে আছিস। হ্যাঁ, অতীতকে পুরোপুরি ভুলতে পারিনি, কিন্তু আমি এটাও বুঝেছি ভালোবাসা অতীতের কোনো স্মৃতি নয়, সেটা বর্তমানের অনুভূতি। মানে মানে আমি তোর কাছে ফিরতে চাই রুহি। আমি বুঝেছি আমি এখন তোকে ছাড়া কিছু ভাবতে পারি না। সাথী ছিল আমার জীবনে একটা অধ্যায়, কিন্তু কিন্তু তুই আমার গল্পের ভবিষ্যৎ। রুহির চোখে জল চলে আসে, কিন্তু সে নিজেকে শক্ত করে ধরে। সত্যি বলছিস সজীব? তুই কি নিশ্চিত? আমি নিশ্চিন্ত পাগলি। তুই যদি আমাকে গ্রহণ করিস তাহলে এই গল্পটা আমরা একসঙ্গে লিখব, নতুন করে লিখব, নতুন করে। এক মুহূর্ত নীরবতা, তারপর রুহি ধীরে ধীরে হাসে, চোখের জল মুছে নেয়। আমি তো কখনো তোকে ছাড়তে চাইনি সজীব। সজীব রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে। সূর্যের শেষ আলো তাদের উপর পড়ে, যেন প্রকৃতি নিজেও তাদের নতুন শুরুতে আশীর্বাদ দিচ্ছে। অতীতের ছায়া মিলিয়ে যায় আর নতুন ভালোবাসার গল্প শুরু হয়। রুহি আবার সজীবকে বলে, তুমি বললে সাথীকে ভুলে যাবে, কিন্তু এখনো তার ছায়া কেন তোমার মধ্যে দেখি সজীব? রুহি, তুই কেন বারবার এই একই প্রশ্ন করছিস? আমি কি তোকে প্রতিদিন প্রমাণ দিতে আসবো? যদি সত্যি ভুলে যেতে চাইতে তাহলে প্রমাণ দিতে হতো না, আমি নিজেই অনুভব করতাম। রুহি, একটা মানুষকে ভুলে যাওয়া কি এত সহজ? তাহলে আমিও কি একটা সময় পর শুধু স্মৃতি হয়ে যাব? তুই আর সাথী এক না রুহি। আমি তোকে কখনো হারাতে চাই না। কিন্তু আমি তো হারিয়ে যাচ্ছি সজীব। তোর ভেতরে আমার জায়গাটা কোথায়? সজীব ধীরে ধীরে রুহির কাছে আসে, তার হাত দুটো ধরে ফেলে শক্ত করে। রুহি, তুই কি ভাবিস আমি তোর গুরুত্ব বুঝি না? আমি জানি তুই আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি তো মানুষ। আমি অতীতের স্মৃতি হুট করে মুছে ফেলতে পারি না। আমি চাই না তুই কিছু ভুলে যা। আমি শুধু চাই তুই নিজের মনটাকে ঠিক কর। তোকে ঠিকই বলেছি রুহি, সময় লাগবে, কিন্তু আমি চাই আমার ভবিষ্যৎ শুধু তোর সঙ্গে করতে। রুহি একটু চুপ থাকে, তারপর ধীরে ধীরে মাথা নিচু করে। সজীব তার হাতটা শক্ত করে ধরে রাখে। কাছে জানালা দিয়ে জ্যোৎস্না ঘরে এসে পড়ে, যেন তাদের প্রেমের মিষ্টি টানাপোড়েনকে আলো দিয়ে ছুঁয়ে দেয়। আমি অপেক্ষা করব সজীব, কিন্তু প্লিজ আমাকে আর এভাবে কষ্ট দিও না। আর কখনো না পাগলি, তুই ছাড়া আমার দিন রাত কিছুই নেই। রুহি মাথা তুলে তাকায়, চোখে এক ধরনের বিশ্বাসের আলো জ্বলে ওঠে। সজীব তার কপালে আলতো করে চুমু খায়, যেন সব অভিমান মুছে দিয়ে শুধু ভালোবাসাটা বেঁচে থাকে। আমি শিশির, বাংলায় মাস্টার্স করা এক বেকার ছেলে। টিউশনি করে চলে যাচ্ছে দিনগুলি খুব কষ্টে। কোনো কাজ নেই, তাই ফেসবুকে কেটে যায় অফুরন্ত অবসর। টুকটাক লেখালেখি করি ফেসবুকে, আসি কোনো গ্রুপের অ্যাডমিন প্যানেলে। অগোছালো ভাবনাগুলো প্রকাশ করি এই ফেসবুকেই। এখানেই পরিচয় হয়েছে অনেক অচেনা মানুষের সাথে, আর পেয়েছি কিছু ভালো বন্ধু। নীলন্তী নীলা নামটি যার মধ্যে অন্যতম। ওর সাথে আমার বন্ধুত্বটা হয়েছিল ওর ইচ্ছাতেই, রিকোয়েস্ট দিয়েছিল নিজে থেকেই। ফ্যাক আইডি ভেবে অ্যাকসেপ্ট করি নাই আমি, কিন্তু ও আমার প্রতিটা স্ট্যাটাসে লাইক কমেন্টস করতো নিয়মিত, আমাকে মেসেজও করতো প্রতিদিন, কিন্তু আমি তা পড়েও দেখতাম না। আসলে ওর মেসেজগুলো মেসেজ রিকোয়েস্টেই পড়ে থাকতো, সেখানেও অ্যাকসেপ্ট করি নাই। একদিন কমেন্টসে এসে রীতিমতো আমার সাথে ঝগড়া শুরু করে দেয়। ওই আপনারা তো ভাব কেন? আমার আবার ভাব? তা কি ভাব দেখলেন? আজ 4 মাস হলো রিকোয়েস্ট দিয়েছি, কিন্তু আপনি অ্যাকসেপ্ট করেন না কেন? নিজেকে কি মনে করেন? আমি নিজেকে অতি সাধারণ একজন মানুষ ভাবি। না, আপনি একটা ভাবের ড্রাম। আপনি অসামাজিক একটা মেয়েকে কেউ এতদিন ঝুলিয়ে রাখে? আপনার অ্যাবাউটে তো কিছুই দেওয়া নেই। আসলে আপনাকে আমার ফ্যাক মনে হয়েছে, তাই অ্যাকসেপ্ট করিনি।
কি আমি ফেক? আপনি ফেক, আপনার ছোট্ট গোষ্ঠী ফেক। নিজের একটা ছবি দেয় না, আবার আমাকে বলে ফেক। আমি আর কোনো উত্তর না দিয়ে মেসেজ করতে যাই। সেখানে গিয়ে তো আমার চোখ কপালে উঠে যায়। এই মেয়ে আমাকে আজ পর্যন্ত 1342টা মেসেজ করেছে। আমি মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে একটা হাই দেই। উত্তরে নীলা বলে, অবশেষে আপনার সুবুদ্ধি হলো। হয়তো। আপনি আমাকে অ্যাকসেপ্ট করেন না কেন? আমি অপরিচিত কাউকে অ্যাকসেপ্ট করি না। ওকে, আমি নীলান্তি নীলা, বাসা টাঙ্গাইল 7 নম্বর সেন্টারে, বিবিএ সেমিস্টার, টাঙ্গাইল বিশ্ববিদ্যালয়। এবার তো অ্যাকসেপ্ট করেন? করতেই হবে? হ্যাঁ, অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, অ্যাকসেপ্ট করতেছি। এভাবেই শুরু হয় আমাদের বন্ধুত্ব। কখন যে নীলা আমার প্রিয় বন্ধুর তালিকায় জায়গা করে নিয়েছে বুঝতেই পারি নাই। একটা সময় এসে ওর সাথে আড্ডায় কাটতে থাকে আমার সব সময়গুলো। কথায় আছে না, একটা ছেলে আর মেয়ের বন্ধুত্বটা এক সময় এর চাইতে বেশি কিছু হয়ে যায়। আমাদের ক্ষেত্রেও তাই হলো। নীলা হঠাৎ করে আমাকে প্রপোজ করে বসে। আমিও কেন জানি ওকে না করতে পারি নাই। এভাবেই চলতে থাকে আমাদের ভালোবাসার দিনগুলো। মজার বিষয় হলো, আমরা এখনও কাউকে দেখিনি। ওর কাছে ছবি চাইলে বলতো, আমি পেতনি, আমাকে দেখতে হবে না। আর আমি যদি তাকে দেখার চেষ্টাও করি তবে ব্যাকআপ। তাই আমি কখনো চেষ্টাও করি নাই, কারণ আমি এই মেয়েকে ছাড়া থাকতে পারবো না। ফোনে কথা বলা আর ফেসবুকে আমাদের ভালোবাসার স্বপ্ন বুনে চলি দুজনে। নীলন্তীর জন্মদিনে তাই ওর বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় জন্মদিনের উপহার স্বরূপ ফুটপাত থেকে 150 টাকায় কেনা একটা কালো ঘড়ি পাঠিয়ে দেই। আজ একটা চাকরির মৌখিক পরীক্ষা ছিল, কিন্তু গত 110 বারের মতো এবারের চাকরিটাও হলো না। এ জীবনে মনে হয় চাকরি করা আর আমার হবে না। তাই হতাশা নিয়ে ফুটপাত ধরে আনমনে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমাকে তার দৃষ্টির আগুনে কাবাব বানিয়ে খেয়ে নেবে। সে কিছু বলার আগেই আমি বললাম, দুঃখিত, আমি দেখতে পারি নাই। তা দেখবি কেন? মেয়ে দেখলে তো ধাক্কা খেতে ইচ্ছে করে, যত সব বখাটে। দেখেন আপু, আসলে আমি দেখতে পারিনি। ওই চুপ বদমাইশ ছেলে একটা। ঘরে মা বোন নেই, মেয়েদের সাথে কেমনে ব্যবহার করতে হয় জানিস না? মেজাজ তো আমার পুরাই খারাপ হয়ে গেল। ওই থাম, তোর সমস্যা কি? আমি বললাম না দেখি নাই? আর আমি কি একা ধাক্কা খাইছি? তুই চোখ কই রাখছিস? ছেলে দেখলেই লুতুপুতু। আর সে আমার ঐশ্বরিয়া রায়, ওকে ধাক্কা মেরে আমি দন্ন হয়ে গেছি। কি আমি তোকে ধাক্কা মেরেছি? বেয়াদব ছেলে একটা। ওই নীলা, চল তো, এসব বকাটে ছেলের সাথে পারবি না। এদের জন্য মেয়েরা রাস্তায় শান্তিতে হাঁটতেও পারে না। বলেই মেয়েটির বান্ধবী তাকে সেখান থেকে টানতে টানতে নিয়ে চলে গেল। রাগে আমার নিজের মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। শালার এটা মেয়ে না হয়ে কোনো ছেলে হলে মেয়ের নাক ফাটিয়ে দিতাম নির্ঘাত। রাগে আমার পুরো শরীর কাঁপতেছে। না, এখন রাগ কমাতে একটা সিগারেট খেতে হবে। তাই রাস্তার পাশের টং দোকান থেকে একটা গুল্লি সিগারেট কিনে শান্তিতে টানতে টানতে 7 নম্বর সেক্টর পার্কে ঢুকে কর্নারের বেঞ্চটাতে বসে পড়লাম। আজ আমার নীলন্তীর সাথে প্রথম দেখা হবে এখানে, কিন্তু একটু আগের ঘটনাটা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। আর নীলন্তীও এখনও আসেনি। তাই ফেসবুকে ঢুকে তখনকার ঘটনা নিয়ে একটা স্ট্যাটাস দিলাম। রাস্তায় কিছু অচেনা এলিয়েনের সাথে হঠাৎই ধাক্কা লেগে যায় ভুল করে, কিন্তু এরা তো আর মানুষ না, তাই ভুলটা বুঝতে চায় না। এরা এলিয়েন হলেও নিজেকে ঐশ্বরিয়া রায় মনে করে। আরে বাবা, ময়দা মেরে রাস্তায় হাঁটিস আর চোখটা রাখিস চান্দের দেশে। আমি না হয় দেখি নাই, তুই দেখলি না কেন? মন্ডায় কয় থাপড়াইয়া দাঁত ফালাই দেই। সিগারেটটা শেষ, তাই বাইরে বের হলাম আরেকটা সিগারেট কিনতে। সিগারেটটা ধরিয়ে পার্কের গেটে আসতেই গালে একটা দানবীয় থাপ্পড় অনুভব করলাম। সামনে তাকে দেখি তখনকার সেই জগরি মেয়েটা। এবার তো আমার মেজাজ চরম খারাপ হয়ে গেল। কোনো কিছু না ভেবে আমিও বসিয়ে দিলাম একটা, কিন্তু আমি এবার অবাক না হয়ে পারলাম না। এ কী রে বাবা, মেয়েটা যে কিছু না বলে মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওর যা স্বভাব, এখন তো আমার উপর রীতিমতো চড়া হবার কথা। এ কি আবার দেখি ফুপিয়ে কাঁদেও। এবার মেয়েটিকে এক নজর ভালো করে দেখে নিলাম। নীল শাড়ি পরা,
মাথার চুলগুলো ছেড়ে দেওয়া, হাতে একটা কালো রঙের ঘড়ি পরা। ঘড়িটা খুব চেনা চেনা লাগছে। ঘড়িটা আমার খুব পরিচিত। এটা যে আমিই কিনেছিলাম এবং কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছিলাম নীলন্তীকে। তো তুমি নীলন্তী? আমি নীলা। ও, দুঃখিত, তবে আমি চলে যাই। আসলে ভুল হয়ে গেছে আমার। নীলন্তী তো পেতনির মতো, আর আপনি তো... কি? আমি পেতনি? আমি তো আপনাকে বলি নাই, আমার নীলন্তীকে বলেছি। থাপ্পড় কি আরো কটা দিব? তার আগে চলো ভিতরে গিয়ে বসি। চল। আচ্ছা, তুমি কি নীলন্তী নাকি অন্য কেউ? বুদ্ধু, আমি নীলান্তি। খুব লেগেছে না? তোমাকে কতবার বলেছি সিগারেট খাবে না, তবু কেন খাও? তোমার কিছু হলে আমি বাঁচবো কি করে? আউ, একটু ব্যথা পাইছি। আর হ্যাঁ, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আর সিগারেট খাবো না। তুমি কি খুব বেশি ব্যথা পাইছো? না, যা পাইছিলাম এখন তোমার প্রতীক্ষায় ঠিক হয়ে গেছে। কথা দিলাম নীলন্তী, আর কখনো সিগারেট খাবো না। ভালোবাসি তোমায় অনেক, সেই ভালোবাসার কসম। মনে থাকে যেন। আর হ্যাঁ, আমিও ভালোবাসি অনেক আমার বুদ্ধুটাকে। এই নীলন্তী, একটা বিষয় দেখেছো? আমার বউ কিন্তু পেতনি নয়। তবে কি? সে একটা ডানা কাটা বুড়ি। হয়েছে, আর পাম দিতে হবে না। না, পাম দিব কেন? আমার বউটা অনেক মিষ্টি একটা মেয়ে। বাদ দাও তো, তোমার জন্য একটা খারাপ খবর আছে। খারাপ খবর? হ্যাঁ, খারাপ খবর। কাল আমার বিয়ে। দেখো নীলন্তী, এ বিষয় নিয়ে কোনো মজা করবে না আমার সাথে। আমি মজা করছি না, কাল আমার বিয়ে। কিন্তু আমি এখন বিয়ে করব। মানে বুঝলাম না। তোমার মনে আছে তোমাকে বলেছিলাম আমাদের বিয়ের দিন আমাদের প্রথম দেখা হবে, আর আজ আমাদের প্রথম দেখা হলো। কিন্তু এভাবে? এছাড়া আর কিছুই করার নেই। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তুমি বিয়ে না করতে চাইলে আমি চলে যাচ্ছি। তবে জেনে রাখো, বাড়ি যাব না, একেবারে ওই পারে চলে যাব। আমি কি না করেছি তোমায়? কোথায় যাচ্ছ তুমি? এরপর বন্ধুদের ফোন করে সব বললাম। তারা এক একজন 20 মিনিটের মধ্যে চলে আসলো, আর পরবর্তী 1 ঘন্টার মধ্যে বিয়ে সম্পূর্ণ। এমনকি নতুন বাসাও ঠিক করা হয়ে গেছে। সারাটা বিকেল ঘুরে বাসায় গিয়ে দেখি প্রয়োজনীয় কিছু জিনিসপত্রেরও ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরা আর কিছু না পারলেও এই কাজটা ঠিকঠাকভাবেই করতে পারে। যাবার সময় এক বন্ধু 1010 টাকাও দিয়ে গেল এবং সবাই একসাথে বলে গেল পরে যেন শোধ করে দেই, আর সবাইকে যেন একদিন দাওয়াত করি। তারা নতুন বাবির হাতে রান্না খাবে। সবাইকে বিদায় দিয়ে বাসর ঘরে আসলাম। এসে দেখি বউ আমার ঘুমটা টেনে বসে আছে। ঘুমটা সরিয়ে নীলন্তীকে নয়, যেন একটা ডানা কাটা পরীকে দেখলাম। এমন রোমান্টিক সময়েও কেন জানি মনে হলো চাকরিটা আমার খুব দরকার। এ মায়াবী মুখে আমি কোনো চিন্তার রেখা আঁকতে পারবো না। যোগ্যতা অনুসারে চাকরি লাগবে না, যে কোনো একটা চাকরি হলেই হবে। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, তবে আমার মনে হয় বেকার অবস্থায় বিয়ে করা প্রত্যেকটা ছেলের মন বাসর ঘরে বউয়ের মুখ দেখে বলে ওঠে, চাকরিটা আমার এবার সত্যিই দরকার। হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে উর্মি কবরের সামনে, আর ভাবছে 6 মাস আগের কথা। স্টেপ নিয়ে সাইদুলকে দৌড়াতে দৌড়াতে সজীবের সামনে এসে পড়ে সাইদুল। কিছুক্ষণ সাইদুলকে গড়ায়, তারপর সজীব বলে, কান্দর, আমি না বুঝি না ওর কত বড় সাহস। আমাকে চাঁদা দেয় নাও। এই, তোর অনেক সাহস হয়ে গেছে না? তুই জানিস না আমাকে যে চাঁদা দিতে চায় না তাকে আমি কবরস্থান পাঠিয়ে দিতে দুবার ভাবি না। থাক, এবারের মতো ছেড়ে দে। আজকের পর থেকে আমাকে যখনই দেখবি মাথা নিচু করে হাঁটবি, আর তোর মুখ থেকে যেন চাঁদা না দেওয়ার কথা না শুনি। যা। তখনই এন্ট্রি হয় উর্মির। ওইখান দিয়ে কলেজে যাচ্ছে উর্মি। উর্মি দেখে এলাকার বকাটে ছেলেরা গ্যাঞ্জাম করছে, তা দেখে মাথা নিচু করে চলে যায়। তখনই সজীব উর্মিকে দেখে তার বন্ধু
ইমনকে জিজ্ঞেস করে। বন্ধু, মেয়েটা কে রে? জানি না, মনে হয় নতুন আসছে এলাকায়। খোঁজ নে, ভাল লাগছে। ওকে, আমি দেখছি বিষয়টা। তারপর সজীব আর ইমন চলে যায় ওখান থেকে। তখনই এন্ট্রি হয় হৃদয়ের। উর্মি দেখে হৃদয় হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে। তা দেখে উর্মি মুস্কি মুস্কি হাসতে থাকে। হৃদয়ের সামনে দিয়ে চলে যেতে লাগবে, তখনই হৃদয় বলে উঠবে, উর্মি শোনো। হ্যাঁ, কিছু বলতে চাও? হ্যাঁ। দেখো হৃদয়, আমার কিন্তু ক্লাসে লেট হচ্ছে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তুমি কি সত্যি কিছু বলতে চাও, নাকি মিথ্যে মিথ্যে আমাকে দাঁড় করিয়ে রাখছো? না না না, সত্যি আমি বলতে চাই, পারছি না তো বলতে। তাহলে থাকো তুমি, আমি যাই। উর্মি দাঁড়াও, উর্মি। ধুর। উর্মি কোনো কথা না শুনেই চলে যায়, আর মনে মনে অনেক খুশি হয় যে এটা ভেবে গাধাটা অবশেষে প্রপোজ করতে যাচ্ছে। পরদিন। বন্ধু, মেয়েটার খোঁজ পেয়েছিস? হ্যাঁ, বন্ধু পাইছে। আমাদের আব্দুল চাচা আছে না, তার ভাগ্নি এখানে কলেজ ভর্তি হয়েছে। আচ্ছা, ওই থেকে কর্মী কলেজ যাচ্ছে। তুই এখানে থাক। কি ব্যাপার, আপনি আমার সামনে এসে এভাবে দাঁড়াচ্ছেন কেন? সরুন। মাথাটা ঘুরছে, প্রচন্ড মাথা ঘুরছে। তোমার কাছে কি কিছু হবে? কিছু কি হয়েছে আপনার? মানে কিছু হয়নি, জানি না, জাস্ট আচানক তোমাকে দেখার পর মাথাটা ঘুরছে। সিরিয়াসলি সিরিয়াসলি বলছি, এত সুন্দর রূপের বাহার নিয়ে যাচ্ছ দেখি মাথাটা প্রচন্ড ঘুরতে শুরু করলো। আপনি পাগল হয়ে গেছেন, কি সব বলছেন? পাগল নয়, তোমাকে দেখার পর অলরেডি পাগল হয়েই রয়েছি আমি। আপনি জানতো আমার লেট হচ্ছে। অলরেডি পাগল হয়ে গেছি, আবার প্রচন্ড মাথাও ঘুরছে। তুমি এভাবে রেখে চলে গেলে আমি তো মরে যাব। দেখুন, আপনার ফালতু কথা শোনার আমার টাইম নেই। এই শোনো। উর্মি না শুনেই চলে যায় কলেজে। কলেজ থেকে আসার সময় পেছন থেকে হৃদয় বলে ওঠে, উর্মি শোনো না। শোনো হৃদয়, তোমার এই ফালতু কথা শোনার সময় আমার নেই। আমি বাসায় যাব। কি শুনবো আমি? হ্যাঁ, তোমার তো শুধু একটাই কথা মুখ দিয়ে বের হয়, উর্মি শোনো, নতুন কোনো কথা শিখে আসো যাও আগে, যত সব। বলেই যেতে থাকে উর্মি। তখনই হৃদয় পেছন থেকে বলে ওঠে, উর্মি ম্যাডাম, ম্যাডাম, এই মোটি। এই, তুই আমাকে কি বললি? হ্যাঁ, কি বললি? আমি মোটি? তুই আমার সাথে কোনো কথা বলবি না। সরি 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 বাবা, আর বলবো না। উর্মি আর কোনো কথা না বলেই চলে যেতে থাকে। হৃদয় পেছন পেছন যায়, কিন্তু উর্মি হৃদয়ের কোনো কথাতেই আর রাগ কমে না। এভাবে খুনসুটিতে চলে যায়। পরদিন আবার সেই বকাটে ছেলেটা পট আটকায়। আচ্ছা, আপনার সমস্যা কি বলবেন প্লিজ? সমস্যা আমার না, তোমার। সমস্যা আমার মানে? হ্যাঁ তোমার। এত রূপের বাহার নিয়ে রাস্তায় আসতে বলেছে কে তোমাকে? হ্যাঁ দেখুন, আপনি এটা আমাকে দেখো। আমি কেন আপনাকে দেখতে যাব? কারণ আমি তোমার বন্ধু হতে চাই। আপনাকে দেখলেই তো আমার ভয় লাগে। বন্ধু না বাবা না, যাই আমি। এই, যাওয়ার আগে নামটা তো বলে যাও। আমি সজীব। আমার নাম উর্মি আক্তার নিশা। উফ, এত ঝটকা লাগলো কারেন্টের। কারেন্ট বইছে তোমার গায়ে। দেখো দেখো, হাত লাল হয়ে গিয়েছে। এই দেখুন, ফালতু আর কি মারবেন না। আচ্ছা, তোমার নামটা কি যেন বললে? উর্মি আক্তার নেশা। মানুষ অ্যালকোহল খেয়ে নেশা করে, আর আমার তোমাকে দেখেই হচ্ছে। আমাকে দেখে কি আপনার অ্যালকোহল মনে হচ্ছে? আরে তুমি অ্যালকোহল নও, মনের থার্মোমিটার তো হতে পারো। বুঝেছি, আপনার মাথা পুরাই গেছে। বাই, ভালো থাকবেন। বলেই উর্মি মুস্কি হাসতে হাসতে চলে যায়। আজকে আর হৃদয়ের সাথে উর্মির দেখা হয় না। পরদিন। উর্মি, এটা তোমাকে হৃদয় দিতে বলেছেন। হৃদয় কোথায়? ওই দিকটাই। ঠিক আছে। তখন উর্মি সেদিকে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর দেখতে পায় হৃদয় হাতে সরি লেখা একটি কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে।
কাছে আসার পর হৃদয় বলে ওঠে, আই এম সরি। এই গাধা, তুই এত বোকা কেন? হ্যাঁ, এই বোকাটাকে মানুষ করার দায়িত্ব নাও না। আমি নিতে পারবো না, তোর বউকে বল। বললাম তো নিতে চাচ্ছে না। তুই একটু বলে দিবি প্লিজ? আচ্ছা, বলে দিব। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সিন কাট হবে। নেশা নেশা তোমার ওই দু চোখে, পারিনি তোমায় আমি বোঝাতে। এই ক্রাশ, পটে যাও না। এই শুনুন, আপনি কিন্তু বেশি বেশি করছেন। আমি কিন্তু তুমি কি, হ্যাঁ, ও সিগারেট পছন্দ না? আরে পাগলি, আগে বলবে না? এ শোন, তোর ভাবি কিন্তু সিগারেট পছন্দ করে না। আজ থেকে নো সিগারেট, ঠিক আছে? আপনি কি পাগল? কিছু বোঝেন না? আমি যে আপনাকে পছন্দ করি না, তাও কেন ছেঁচড়ার মতো পেছনে পড়ে আছেন? ভালোবাসার জন্য না হয় হলাম একটু ছেঁচড়া। আপনি এমন করলে আমি কিন্তু চেয়ারম্যান আঙ্কেলকে বিচার দিব, বলে দিলাম। তা না হয় দিও, তোমার আমার মাঝে কিছু একটা হবার পর তো বাবা জানবেই নাকি? থাপ্পড় চিনেন? থাপ্পড়? ভালোবাসার মানুষের হাতে থাপ্পড়ও মধুর মতো লাগে গো। মধুর মতো লাগবে? সম্ভব? বলেই চলে যায় উর্মি। তখনই ইমন বলে ওঠে, তোর গায়ে হাত তুলেছে? তুই একবার বল, শালিকে এখনই তুলে নিয়ে আসবো। তুই ওর বোনকে বিয়ে করিস নাই যে তোর শালি লাগে। ভাবি বল, ভাবি। সরি বন্ধু, ভুল হয়ে গেছে। শোন, নিম পাতা কিন্তু তিতো হয়, তাই বলে কিন্তু মানুষ নিম পাতা খাওয়া ছেড়ে দেয় না। তাই বলি কি, ওকে না তুলে ওর রসের নাগরকে তুলে নিয়ে আয়। তুই চিন্তা করিস না, তাই হবে। পরদিন। এই কথা বলছো না কেন? মন খারাপ? শোনো, আমার আর ভালো লাগে না। কি হয়েছে আমাকে বলো, দেখি আমি সমাধান করতে পারি কিনা। তোমাকে বলবো করে আর বলা হয়নি। চেয়ারম্যানের ওই বখাটে ছেলেটা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে। আমার অসহ্য লাগে, ভালো লাগে না। তুমি চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। এই নাও, এইগুলো তোমার জন্য। অনেক ভালোবাসো আমাকে না? হুম। যদি হারিয়ে যায় তো কি করবে? তোমাকে হারাতে দিলে তো হারাবে পাগলি। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তোমাকে নেতাগিরি করতে হবে না, আমি একাই যেতে পারবো। কেন, আমি কি যেতে পারি না? বাবা দেখলে না হাত পা আস্ত থাকবে না, বুঝেছো? আচ্ছা, যাও তাহলে। বাই। বাই। বলেই উর্মি চলে যায়। হৃদয় ওখানেই বসে থাকে। কিছুক্ষণ পর পেছন থেকে কিছু লোক কালো কাপড় দিয়ে হৃদয়ের মুখ ঢেকে তুলে নিয়ে যায়। একটা বন্ধ ঘরে চেয়ারের উপর হৃদয়কে বেঁধে রাখা হয়েছে। কি জামাই সাহেব, পোলাপান খাবার দাবার ভালো মতো দিয়েছে তো নাকি? এই শোন, শালাকে ইচ্ছা মতো দুদিন কারা, তারপর ওকে, আর বলতে হবে না, বুঝে গিয়েছে। এই ধর সবাই। এইদিকে উর্মি পাগলের মতো হৃদয়কে খুঁজতেছে। 2 দিন হয়ে গিয়েছে, কোথাও পায় না হৃদয়কে। হৃদয়ের বন্ধু সাইদুল কেউ জিজ্ঞেস করে, কিন্তু কেউ বলতে পারে না। হৃদয়ের খবর কারো কাছে নেই। 10 দিন পর নদীতে হৃদয়ের লাশ পাওয়া যায়। এই শহরে ভালোবাসা বলতে কিছু নেই। যে শহরে তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, এই শহরটা হতে দিল না। ইট পাথরের শহরে এভাবেই চাপা পড়ে যায় হাজারো ভালোবাসা। ফেব্রুয়ারির 14 তারিখ। শহরের বাতাসে প্রেমের গন্ধ মেশানো, হালকা ঠান্ডায় জড়িয়ে থাকার অনুভূতি। রাস্তার ধারে ফুটপাতে ফুল বিক্রি হচ্ছে, কফি শপে ভিড়। সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করা মানুষের চোখে চোখে এক ধরনের উচ্ছ্বাস, এক ধরনের কৌতূহল। সোনিয়া আর আরিফ ক্যাম্পাসে একে অপরকে চিনে এসেছে বেশ কিছুদিন, তবে তারা এখনো জানে না যে সম্পর্কটা ধীরে ধীরে তৈরি হচ্ছে সেটার নাম কি, বন্ধুত্ব নাকি প্রেম। একে অপরের দিকে তাকিয়ে ভাবনায় পড়ে যাওয়া। আজকে দিনটায় সেই প্রশ্নের উত্তর খোঁজা হতে পারে। তুমি কি জানো আজকের দিনটায় বিশেষ কিছু আছে?
সোনিয়া আরিফকে বলল যখন তারা ক্যাম্পাসের গেটের কাছে হাঁটছিল। আরিফ মুচকি হেসে বলল, অবশ্যই, আজকেই তো ভ্যালেন্টাইন্স ডে, সবাই প্রেমের কথাই ভাবছে। তুমি কি ভাবো আরিফ? সোনিয়া একটু দূরে তাকিয়ে প্রশ্ন করল, যেন মনে মনে নিজেকেই প্রশ্ন করছে। আরিফ কিছুটা গম্ভীর হয়ে পড়ল। আমি জানি না সোনিয়া, তবে আমার মনে হয় আজকের দিনটা একটু আলাদা। সোনিয়ার চোখে কিছুটা সংশয় দেখা দিল, তবে সে হাসল। আলাদা কেন? কারণ আজকে আমি তোমাকে একটা বিশেষ কিছু বলতে চাই। সোনিয়া চমকে উঠল। কি বলতে চাও? আরিফ একটু থেমে গিয়ে বলল, তুমি জানো আমরা অনেক দিন ধরে বন্ধু, কিন্তু আমি জানি না কেন তোমার দিকে যখন তাকাই তখন মনে হয় কিছু একটা হারিয়ে গেছে। হয়তো সময় এসেছে আমাদের সম্পর্কটাকে নতুনভাবে দেখতে। সোনিয়ার চোখে কিছুটা অস্থিরতা দেখা দিল, কিন্তু সে চুপ ছিল। তার চোখের সামনে আকাশটা বদলে যাচ্ছিল। সোনিয়া অবশেষে একটু গভীরভাবে তাকিয়ে বলল, আরিফ, আমাদের বন্ধুত্ব অনেক গুরুত্বপূর্ণ। কখনো কখনো মনে হয় আমি তোমার দিকে কিছু একটা অনুভব করি। তবে আমি যদি আমাদের বন্ধুত্ব হারাই তবে কি হবে? আরিফ কিছুটা হেসে বলল, ভয় পাওয়ার কিছুই নেই। বন্ধুত্বটাই যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু পরিবর্তন হলেও সেটা আমাদের সম্পর্কের সুন্দরতাকে প্রভাবিত করবে না। এই সময় সোনিয়ার ফোনে একটা মেসেজ এলো। সে ফোনের স্ক্রিনে চোখ রাখলো, কিন্তু আরিফ লক্ষ্য করলো সোনিয়া কিছুটা অস্থির হয়ে গেছে। কি হয়েছে? আরিফ জানতে চাইলে সোনিয়া কিছুটা হেসে বলল, কিছু না, আমার বন্ধু রাহুল আমাকে মেসেজ করেছে, আজ সে চলে যাচ্ছে। রাহুল? আরিফ কিছুটা বিস্মিত হয়ে বলল, সে কি বন্ধু নাকি বেশি কিছু? সোনিয়া কিছুটা চুপ থেকে বলল, না কিছু না, তবে আমি মনে করি তোকে বুঝতে হবে যে আমাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে আছে। আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি যদি কিছু বলো তাহলে আমি বুঝতে পারবো, কিন্তু যদি এটা বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে হয়তো আমাদের এই মুহূর্তটা মিস করা উচিত হবে না। সোনিয়া আর আরিফ কিছুক্ষণের জন্য একে অপরকে চুপচাপ দেখছিল। সেই মুহূর্তে সোনিয়া জানালো তার অনুভূতিগুলো কিছুটা অদ্ভুত ছিল, তবে ভ্যালেন্টাইন্স ডে একটা নতুন দৃষ্টিকোণ তৈরি করতে পারে। এদিন সোনিয়া আর আরিফ একে অপরকে আরো ভালোভাবে বুঝে নিল। তাদের বন্ধুত্ব এক নতুন জায়গায় দাঁড়িয়ে গেল, যেখানে প্রেমের শুদ্ধতা এবং বন্ধুত্বের শক্তি ছিল। তবে সোনিয়া জানত যে সম্পর্কটা তারা তৈরি করছে তা কোনো একদিন তার পরিণতি পাবে। এই গল্প ভ্যালেন্টাইনদের আবহে দুটি বন্ধুর মধ্যে অমীমাংসিত অনুভূতি ও সম্পর্কের কিছু গভীর মুহূর্ত তুলে ধরেছি। আশা করি তোমাদের পছন্দ হবে। এই সজীব, তুই ফোন ধরছিস না কেন? এখন কথা বলতে ইচ্ছা করছে না রে। আবার কি হলো? প্রিয়ার জন্যই তো মন খারাপ। হ্যাঁ রে, ওর জন্যই তো। ওকে ছাড়া সবকিছু কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে রে। তুই এখনো প্রিয়ার পেছনে পড়ে আছিস? ও তো এখন অন্য কারোর কাছে আছে, সব তো শেষ হয়ে গেছে। বুঝি রে, কিন্তু সবকিছু মেনে নেওয়া যায় না। জানিস তো জীবন, ভালোবাসা এত সহজে মরে না। জীবন সজীবকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সজীবের মনে শুধু প্রিয়ার মুখটাই ভাসে। ও ভাবে, আমি কি ভুল করেছিলাম? কেন আমার ভালোবাসা টিকলো না? কিছুক্ষণ চুপ থাকার পর সজীব বলে, তুই যা, আমার একটু একা থাকতে ইচ্ছা করছে। সেদিন বিকালে সজীবের ফোনে হঠাৎ একটা কল আসে। স্ক্রিনে নামটা দেখে সে থমকে যায়। প্রিয়া। হ্যালো সজীব, তুমি কি আমায় ক্ষমা করতে পারবে? হঠাৎ এই প্রশ্ন কেন? তোমার কি দরকার আমার কাছে? জানতে চেয়েছিলাম আমার সেই জায়গায় কেউ আছে কিনা। সজীব এক মুহূর্তের জন্য স্থির থাকে, কিছুটা হতাশ আর একটু অভিমান মেশানো কণ্ঠে বলে, পিয়া, তোমার সেই জায়গায় কেউ নেই, কিন্তু আর অপেক্ষা করার শক্তি নেই আমার।
তুমি তোমার জীবনে সুখে থেকো। প্রিয়া আর কিছু বলতে পারে না, ফোনটা কেটে দেয়। সজীবও আর প্রিয়াকে খোঁজার চেষ্টা করে না, তাকে হৃদয়ে চাপা রেখেই বেঁচে থাকে। কয়েক মাস পরে এক সন্ধ্যায় সজীব এক বন্ধুর বিয়েতে যায়। সেখানে তার সঙ্গে পরিচয় হয় আরেক অতিথির, মেঘলা নামের একটা মেয়ের সঙ্গে। এই যে, তুমি কি সজীব? হ্যাঁ, তুমি আমাকে চিনলে কিভাবে? জীবনের কাছ থেকে শুনেছি। আমি মেঘলা। ও তাই বুঝি? কিছু বলবো তোমাকে। তোমাকে দেখে কিন্তু খুশি মনে হচ্ছে না। সজীব একটু চমকে ওঠে। মেঘলার সরল কথা আর চোখের চাহনিতে সে মুগ্ধ হয়ে যায়। মেঘলা সহজ সরল ভাবে কথা বলে, সজীবের মনের গভীর যন্ত্রণাকে যেন বুঝতে পারে। সজীব হালকা হেসে বলে, আসলে কিছু কথা সহজে ভোলা যায় না। আমার মনে হয় জীবন যেভাবে এগোয় সেভাবে মেনে নিলেই সহজ হয়। তবে তোমার জন্য কিছুটা মায়া হচ্ছে। ধন্যবাদ। অনেকেই আমার এই অবস্থা বুঝতে পারে না। বিয়ের অনুষ্ঠান শেষে মেঘলা সজীবের সঙ্গে কিছুক্ষণ হাঁটে। তাদের কথোপকথন থেকে মনে হয় মেঘলা যেন এক অপূর্ব বোঝাপড়ার সঙ্গী হতে পারে। কয়েক মাস পর সজীব আর মেঘলার সম্পর্ক আরো গভীর হয়। তারা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেয়। একদিন সজীব মেঘলাকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে সে আগে প্রিয়ার সঙ্গে সময় কাটাতো। মেঘলার সামনে গিয়ে সে মনে মনে ভাবে, প্রিয়াকে যেটা দিতে পারিনি, মেঘলাকে সেটা দিব। মেঘলার হাত ধরে বললাম, মেঘলা, তুমি কি আমার জীবনে থাকবেই? তোমার এই অভিমানী হৃদয়? জানি না, তুমি যদি রাখো তো অবশ্যই থাকবো। সজীব মেঘলার হাতে আলতো করে চুমু খেয়ে বলে, তোমার জায়গায় আর কোনোদিন কেউ আসবে না। তাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয় আর সজীব মেঘলার সঙ্গে এক নতুন জীবনের স্বপ্ন দেখে। শীতের এক সকালে ঢাকা শহরের একটি কফি শপে এক ভিন্ন রকমের ঘটনা ঘটতে চলেছে। সজীব একজন তরুণ ফটোগ্রাফার। প্রতিদিন সকালে সেইখানে এসে তার কাজের পরিকল্পনা তৈরি করত। তবে আজকের দিনটি তার জন্য বিশেষ ছিল, কারণ আজ সে প্রথমবারের মতো রুহিকে দেখতে যাচ্ছে। রুহি শহরের এক তরুণী গায়িকা। সজীবের পছন্দের একটি পেজে গান গাইত। সজীব তার গান শুনে মুগ্ধ হয়েছিল, তাই প্রথমবার তাদের দেখার হওয়ার সিদ্ধান্ত নেয়। সজীবের মনে ছিল এক ধরনের উত্তেজনা এবং কিছুটা ভয়ও। কফি শপের দরজা খুলতেই রুহি প্রবেশ করে। তার চুলে সোনালি রেশমের মতো ঝরে পড়ছে এবং সাদা পোশাকে যেন একটি দেবী। সজীবের হৃদয়ে ধড়ফড় শুরু হলো। হাই, তুমি কি সজীব? হ্যাঁ আমি। তুমি রুহি? হ্যাঁ, তোমার ফটোগ্রাফি নিয়ে আমি শুনেছি। আমি তোমার কাজের ফ্যান। সজীব অবাক হয়। সে ভাবতে থাকে, আমি তো তোমার গান শুনেই তোমাকে ভালোবাসি। কফি অর্ডার করার পর তারা বসে পড়ে। কথাবার্তায় সজীব বুঝতে পারে রুহি একজন বিনয়ী এবং আন্তরিক মেয়ে। তাদের কথাবার্তায় এক সময় হাসি ঠাট্টা হতে থাকে আর দুজনের মধ্যে যেন এক অদ্ভুত সম্পর্ক তৈরি হতে শুরু করে। একটু পরে রুহি হঠাৎ বলে ওঠে, জানো, আমি আজকের দিনটা বিশেষ মনে করছি। মনে হচ্ছে আমাদের মধ্যে কি অদ্ভুত সংযোগ আছে। সজীবের হৃদয়ের গতি বেড়ে যায়। সে ভাবতে থাকে, এটা কি সত্যি হচ্ছে? তারপর বেশ কিছু সময় ক্যাফেতে আড্ডা দেয়। তারপর রুহি হঠাৎ বলে, তুমি কি কখনো প্রেমে পড়েছো? আমি তো এখনো প্রেমে পড়িনি, তবে তোমার মতো কাউকে দেখলে নিশ্চয়ই প্রেমে পড়ব। আচ্ছা, তুমি কি ভয় পাচ্ছ? না, তবে আমি বিশ্বাস করি প্রেমের মধ্যে অনেক কষ্ট থাকে। কষ্ট থাকলেও ভালোবাসা দারুণ। এই কথার পরে সজীব বুঝতে পারে সে রুহির প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করছে, কিন্তু কি করবে? সে তো তাকে জানে মাত্র কয়েক ঘন্টা আগে। কথার এক পর্যায়ে রুহি হেসে বলে, তুমি যদি আমার গান শুনে প্রেমে পড়ে যাও, তাহলে আমি একটা গান লিখব, অদ্ভুত ভালোবাসা শিরোনামে। তুমি কি আসলে আমার জন্য গান লিখবে? অবশ্যই, কিন্তু প্রথমে তোমাকে আমাকে ভালোবেসে প্রমাণ করতে হবে।
ঠিক আছে, আমি চেষ্টা করব। এভাবেই তাদের দুজনের মধ্যে মিষ্টি কথোপকথন চলতে থাকে। এক সময় তাদের সময় শেষ হয়ে আসে এবং রুহি উঠে যেতে প্রস্তুত হয়, তবে তার আগে সে বলে, তুমি কি কাল আবার আসবে? অবশ্যই, অপেক্ষায় থাকবো তোমার গানের। ঠিক আছে, দেখা হবে। এরপর রুহি কফি শপ থেকে বের হয়ে যায় এবং সজীব মনে মনে ভাবতে থাকে, এটাই কি সত্যিকার ভালোবাসা? সত্যি সেই অদ্ভুত ভালোবাসা শুরু হয়েছিল কফি শপে, যেখানে তারা একে অপরকে জানতে পেরেছিল এবং সেই ভালোবাসার গল্প চলতে থাকে তাদের জীবনে। এভাবে একটি নতুন প্রেমের গল্প শুরু হয়, যা সজীব এবং রুহির জীবনে নতুন মাত্রা যোগ করে। পরের সাথে ঘোরাঘুরি করার বয়সে বাবির সাথে ঘুরলে হবে? বাবার সাথে রাতে হাঁটতে বের হয়েছিলাম সেদিন। খুব বেশি রাত হয়নি, সবেমাত্র 8টা বেজেছিল। সেদিন আমার মন খারাপ ছিল সারাদিন। মন খারাপের চেয়ে ভয়টা বেশি ছিল। একটা ছেলে কয়দিন হলো খুব বিরক্ত করছিল। ভার্সিটি যাওয়া আসার পথে ওই এক মুখ আমার প্রতিদিন দেখতে হচ্ছিল। একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে আমাকে কি নিয়ে সব কথা বলে হাসাহাসি করছিল। অতঃপর সেদিন তো সীমানা লঙ্ঘন করেই ফেলেছিল। এক গুচ্ছ ফুল হাতে নিয়ে রাস্তার মাঝে আমার সামনে দাঁড়িয়ে অকপটে ভালোবাসি বলেই দিল। আমি ছোটবেলা থেকে ভীষণ পরিমাণে ভীতু। বাবা আমার ছোটবেলা থেকে প্রতিবাদী বা পরিবেশ সামলে নেওয়া শেখালেও আমি বাবার মনের মতন হয়ে উঠতে পারিনি। আমি যে কোনো সিরিয়াস কথা বলতে গেলেও ভালোভাবে বলতে পারি না, প্রচন্ড গলা কাঁপে। জেএসএসসি পরীক্ষার সময় একটা ছেলে যখন প্রথম প্রপোজ করেছিল, সেটা বাসায় এসে বাবাকে বলতে গিয়ে ফুপিয়ে কান্না করে উঠেছিলাম। বাবা আমাকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলেছিল, আরে বাবা, এতে তোর তো কোনো দোষ নেই, আমিও তো কিছু বলিনি, তাই না? কাঁদছিস কেন? আগের চেয়ে নিজেকে অনেকটা পরিবর্তন করে নিলেও প্রেম নামক শব্দে আমার প্রচন্ড বিতৃষ্ণা। বড় আপার প্রেমিক অন্য কোথাও বিয়ে করে নেওয়ায় আপা যখন আমার স্লিপিং পিল বেশি পরিমাণে খেয়ে সুসাইড করলো, সেদিন বাবা আমাকে কাঁদতে কাঁদতে বলেছিল, কাউকে পছন্দ হলে আমাকে বলিস মা, প্রেমে জড়াস না, তোকে হারালে দুনিয়া আমাকেও হারিয়ে ফেলবে। ছেলেদের এত এড়িয়ে চলার পরে যখন পুনরায় এমন পরিস্থিতিতে পড়লাম, তখন আর এক পাও সামনে এগোনোর সাহস হয়নি আমার। আমি আগাগোড়া ভীতু একটা মেয়ে। ক্লাস থেকে না গিয়ে পিছু ফিরে সোজা বাড়ি চলে আসি। ব্যাগটা টেবিলের উপর রেখে দরজা আটকে দিয়ে গুটিসুটি মেরে খাটে হেলান দিয়ে বসেছিলাম। বারবার আপার কথা মনে হচ্ছিল। প্রতিটা মানুষই হয়তো হৃদয় ভাঙার আগে প্রেমের প্রশান্তি নিয়ে আগমন ঘটায়, অতঃপর আস্তে আস্তে পরিবার থেকে বিচ্ছিন্ন করে সেই সত্তাকে। যে বাবা মা বছরের পর বছর মাথায় ঘাম পায়ে ফেলে কষ্ট সহ্য করে নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে বড় করে, আর সেই সন্তানই বাবা মাকে ভুলে তথাকথিত প্রিয় মানুষটার হাত ধরে, প্রিয় মানুষকে না পেয়ে মুভ অন করতে না পেরে পরিবারের মানুষকে কাঁদিয়ে নিজেকে শেষ করতে দুবারও ভাবে না। সারাদিন রুম থেকে বের হইনি সেদিন। এছাড়া নামাজটা শেষ করে জায়নামাজে বসেছিলাম। বাবা এসে আমার বিছানায় বসলো। বুঝলাম। পেছন ফিরতেই দেখি বাবা বলে উঠলো, নামাজ শেষ? আমি ওপর নিচে মাথা নেড়ে বললাম, হ্যাঁ, অনেকক্ষণ আগেই। চল আজ বের হই। আমি জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়িয়ে জায়নামাজ ভাঁজ করতে করতে বললাম, বের হব এখন? আমার বেরোতে দেবে? আমার মেয়ে তার বাবার সাথে বের হবে, আমার কেন কি? কথা না বাড়িয়ে পাতলা একটা শাল গায়ে জড়িয়ে জুতোটা পরেই বাবার সাথে বেরিয়ে এলাম। বাবার সাথে হাঁটছিলাম। বাড়ির সামনেই রাস্তা, আর রাস্তার ওপাশে প্রতিদিন বিকেলে ফাস্টফুডের দোকানগুলো বসে। বাবা আর আমি সেটার পাশ দিয়েই হাঁটছি। আমরা দুজন এতক্ষণ চুপ করেছিলাম। রাস্তার পাশে কয়েকজন বাইকের ওপর দল বেঁধে বসে আড্ডা দিচ্ছিল। বাবার আমি পাশ কাটিয়ে পা বাড়াতেই পেছন থেকে কেউ বলে উঠল, পরের সাথে ঘোরাঘুরি করার বয়সে বাবির সাথে ঘুরলে হবে? বাবা দাঁড়িয়ে গেল। আমি বাবার হাত ধরে অসহায়ের মতো বলে উঠলাম, বাবা, বাবা চলো তো এখান থেকে, এদের সামনে দাঁড়াতে হবে না। বাবা মিষ্টি হেসে বলল, মা,
সবাইকে সঠিক চিন্তায় আনতে পরিবেশ গরম করার প্রয়োজন নেই। আয় আমার সাথে। বাবা আমার হাত ধরে ছেলেগুলোর সামনে দাঁড়ালো। বাবাকে দেখে একজন বাইক থেকে নেমে সোজা দাঁড়িয়ে বুকে দুহাত গুজে দাঁড়ালো। বাবা তাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের মতো বয়স যখন আমার ছিল তখন এত খেটেছি যে এখন এই বয়সে এসে মেয়েকে নিয়ে বের হতে পারি। মেয়ে যেন বাবার অভাব বুঝতে না পারে সেটার খেয়াল রাখতে পারি। তোমাদের বয়সে পরিশ্রম করেছিলাম, তার জন্যই পছন্দের মেয়েকে বিয়ে করতে পেরেছিলাম। এরকম দল বেঁধে ইপটিজিং না করে পরিশ্রম করো। মেয়ের বাবা মেয়ের হাত তোমাদের হাতে তুলে দিতে দুবার ভাববে না। বাবার কিচ্ছু বলো না। সামনে দাঁড়ানো ছেলেগুলোর দিক থেকে কোনো শব্দ ব্যয় হলো না। বাবা আমাকে নিয়ে আবার হাঁটতে শুরু করলেন। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা আমাকে একজন কিছুদিন ফলো করছে আজ। বাবা আমাকে থামিয়ে দিয়ে বলল, এসব কমন ব্যাপার, পরিবেশের সাথে খাপ খাওয়াতে শিখ মা। তুই 14 বছর বয়সের কিশোরী না। তোর মন খারাপে আমি সঙ্গ দিতে পারলেও সবসময় তোকে কোনো পরিস্থিতিতে আগলে রাখতে পারবো না। তুই যদি নিজেকে নিজে রক্ষা করতে না পারিস, প্রবলেম সলভ করতে না পারিস, তাহলে ধরে নিতে হবে আমি ব্যর্থ বাবা। সেদিন বাবাকে কিছু বলতে পারিনি। 2 বছরে বাবার মেয়ে হয়ে উঠেছিলাম। বাবার মৃত্যুর 1 বছর পরেও আমি বিপদে পড়ি, মন খারাপ হয়। রবের রহমতে বিপদ কাটিয়ে উঠি ঠিকই, তবে মন খারাপটা বাবা ভালো করে দিতে আসেনি, আর আমাকে নিয়ে বেরো হয় না, আমার বকাবকি থেকে বাঁচায় না। বাবা চিরকাল থাকে না, বাবার হাত সব সময় মাথায় থাকে না। বাবারা মেয়েকে তৈরি করে একাই পথে ছেড়ে চলে যায়, বাবারা থেকে যায় না। বাবা মারা গেছে কয়েক সপ্তাহ আগে। আজ কলেজে ভর্তি হয়ে আসছি আমি। রাতে বড় ভাই এসে বলল, কলেজে যে ভর্তি হয়েছিস, তোর লেখাপড়ার এত খরচ চালাবে কে? ভাইয়াও মনে করিয়ে দিচ্ছে আমার বাবা নেই, এখন কেউ আর আমার দায়িত্ব নিতে পারবে না। অথচ বাবা আমাদের কখনো অভাব স্পর্শ করতে দেয়নি। বাবার ঘরে রাজকন্যা ছিলাম আমি। বাবা ছিল যতদিন, আদরে ছিল ততদিন। বাবা মারা যাওয়ার পর পরিবারের বড় বোঝা হলাম আমি। আজ আমাকে নিয়ে 3 ভাই ভাবি বৈঠকে বসেছেন, কার ঘরে কতদিন খাওয়াবে। মেজ ভাবি প্রস্তাব দিলেন, ওপারের মফিজ নাওশিনকে খুব পছন্দ করে। আমার কাছে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু তখন বাবা রাজি হয়নি। তার মেয়েকে অনেক পড়াবে, ডাক্তার বানাবে বলে। এখন তো বাবা নেই, নওশিনকে মফিজের সাথে বিয়ে দিয়ে দেয়, ঝামেলাও চুকে যাবে। তাছাড়া ওর এত খরচ চালাবে কে? বড় ভাই আমতা আমতা করে বলল, কিন্তু ছেলের তো বয়স বেশি, শুনলাম আগে একটা বিয়েও নাকি করেছিল। পাশ থেকে বড় ভাবি মুখ বাঁকিয়ে বলল, ছেলে মানুষের একটু বয়স হলে কিছু হয় না, এদের 2-4টা বিয়ে থাকলেও বা কি। তাছাড়া মফিজের টাকা পয়সা জমা জমি আছে অনেক। তোমার এতিম বোনকে যেও বিয়ে করবে, এটাই কপাল তোমাদের। এরপর বাকি ভাই ভাবিরাও রাজি হয়ে গেল। চাঁদা ধরে দরদাম করে আমার বিয়ের আয়োজন করছে তারা। আজ আমার বিয়ে এক মধ্যবয়স্ক লোকের সাথে, অথচ বাবার স্বপ্ন ছিল আমি একজন মস্ত বড় ডক্টর হব। বাবা গত হওয়ার সাথে সাথেই সেই স্বপ্নটাও হামাগুড়ি খাচ্ছে পদতলে। আজ নিজেকে সবচেয়ে অসহায় মনে হচ্ছে। আফসোস, কেউ আমার এই অসহায়ত্ব দেখছে না আজ। ভাই ভাবি তোড়জোড় করে আমার বিয়ে করাতে ব্যস্ত। বাবা না থাকলে বাবার ঘরের আদরও থাকে না মেয়েদের। আজ বাবাকে খুব মিস করছি আমি। বাবা, চারপাশে তোমার দেহের সেই গন্ধ আজও পাই, কিন্তু তোমাকে খুঁজে পাই না। সবার মতো আমারও ইচ্ছে করে চিৎকার করে বাবা বাবা বলে ডাকতে, কিন্তু বাবা তো নেই। আমি তো বাবা হারা এক এতিম। মেয়েদের সব রাগ অভিমান আর আবদারগুলো একমাত্র তার বাবাই চুপচাপ শোনে। এতিম কন্যাকে বাবার মতো কেউ ভালোবাসে না। মিস ইউ বাবা। সমাপ্ত। ছোট গল্প বাবা। লেখিকা সুমাইয়া আফরিন ঐশী। প্রকাশ না করা ভালোবাসার মধ্যে বাবার ভালোবাসা হলো শ্রেষ্ঠতম। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। ভালোবাসি বাবা। শাশুড়ি আমার শাড়ি ভাঁজ করে বিছানায় রাখছিলেন। আমি মাত্রাতিরিক্ত অলস হওয়ায় শাড়িগুলো ভাঁজ করে আলমারিতে রাখা হয়ে ওঠেনি। আজ ধুয়ে দিয়েছিলাম,
বিকেলে আম্মা নিজেই ছাদ থেকে শাড়িগুলো নিয়ে এসে আমার রুমেই ভাঁজ করতে শুরু করেছেন। আমি ওনার পছন্দের পায়েসটা রান্না করছিলাম। আম্মা অনেক দিন হলো পায়েস খেতে যাচ্ছিল, কিন্তু আমারই পায়েস রান্না করা হয়ে উঠছিল না। আজ অলসতা কাটিয়ে রান্না করতে চলেই এসেছি। রান্না প্রায় শেষের দিকে হয়, চুলার আঁচ কমিয়ে আমার রুমের দিকে আসব, তখনই বুঝলাম ভেতরে আম্মার সাথে আরেকজন মহিলা আছে। ভেতর থেকে দুজনেরই কণ্ঠ আসছে। বাহিরে থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। মহিলাটি বলল, শোনেন ভাবি, বউদের এত মাথায় তুইলেন না। এখন মাথায় তুলতেছেন, ভবিষ্যতে আর মাথা থেকে নামবে না। সাহস বেড়ে গেলে দেখবেন উল্টা আপনার এই মাথায় তুললে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেবে। আজকালকার বউদের উপর ভরসা নাই। আপনি কিনা বউয়ের কাপড় ভাঁজ করতেছেন? ছি ছি ভাবি। কথাগুলো কানে আসতেই আফসোস হতে থাকলো। আম্মাকে শাড়িগুলো ভাঁজ করতে দেওয়াটা উচিত হয়নি আমার। বাহিরের কেউ এসে এসব দেখলে খারাপ তো বলবেই। সিদ্ধান্ত নিলাম রুমে ঢুকেই শাড়িগুলো আমার হাত থেকে নিয়ে সরিয়ে রাখবো। রাতে বসে বসে ভাঁজ করে রাখা যাবে। রুমে ঢুকতে গিয়েই থমকে গেলাম। ইচ্ছে হলো আড়ি পেতে তাদের কথা শুনি। আমার এই বদ অভ্যাস কোনো কালেই ছিল না, কিন্তু আজ নিজের ইচ্ছেটা দমাতে পারলাম না। আমার কথা শোনার জন্য মনটা আকুলি বিকুলি করছে। কি বলবে আম্মা? আমাকে নিয়ে অন্যদের মতোই খারাপ ধারণা আছে আমার মনে। দাঁড়িয়েই ছিলাম কান পেতে। আমার হাসির শব্দটা কানে এলো। তিনি বলে উঠলেন, কি বলো তো আবিরের মা, আমি তো আমার ছেলের বউকে অন্যের বাড়ির মেয়ে হিসেবে দেখি না, আমি ওকে আমার বাড়ির বউ হিসেবে দেখি। একটা কথা কি জানো, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তুমি কেমন শাশুড়ি হতে চাও জানি না, তবে আমি আমার শাশুড়ির মতো হতে চাই না। মহিলাটির গলা আবার শুনতে পেলাম। তিনি বললেন, আপনার শাশুড়ির মতো হইল না, কিন্তু ছেলের বউকে মাথায়ও তুইলেন না। বসতে দিলে শুইতে চাইবে, আর শুইতে পারলে লাথি দিয়ে বের করে দেবে। শাশুড়ির নরম গলা ভেসে উঠল এবার। তিনি বলে উঠলেন, একজন নারী কিন্তু এমনি এমনি মা হয়ে ওঠে না, বুঝেছো আবিরের মা? প্রথমে পেটে ধরতে হয়, তারপর বাচ্চা প্রসবের পর কোলে পিঠে করে মানুষ করতে হয়। বছরেরও বেশি সময় পর আলতো শব্দে মা ডাকে। সে কি আনন্দ আমাদের! অথচ আমাদের ছেলের বউদের দেখো, বিয়ে হয়ে আসতে না আসতেই কেমন মা মা করে পাগল করে ফেলে। তাদের কিন্তু একটু একটু করে শিখিয়ে দিতেও হয় না। তাদের মুখে মা ডাক শুনতে পেটেও ধরতে হয়নি। ছেলেকে দিয়েই তাকে নিয়ে এসেছি। মা বলে যেহেতু ডেকেছে, মায়ের মতো তো কাজ তো করতেই হবে। আমার মেয়ে যদি শাড়ি এভাবে রাখতো, আমি কি ঠিক করে রাখতাম না? আমি মা হই, মায়ের দায়িত্ব পালন করি। মা হয়ে তো আর উঠতে পারবো না, মায়ের মতোই না হয় হয়ে উঠি। এখন মেয়ে এসে দিন শেষে আমার সাথে সে কি করবে সেটা তার ব্যাপার। উপরে তো আল্লাহ আছেই, যেটা ভালো হয় সেটা তিনি করবেন। আমার ভাগ্যের লেখক যা লিখে রেখেছে সেটা তো হবেই। আমি ছেলের বউকে ভালোবাসলেও হবে, আর না বাসলেও হবে। ঘরের মেয়েটা পরের বাড়িতে আছে, মেয়ের গলায় মার ডাক শুনতে পারি না। কতদিন দেখি না, কলিজাটা ছিঁড়ে যায়। এই ছেলের বউটাই ভালো রেখেছে, দেখি কতদিন এই মেয়েটার ভালোবাসা কপালে আছে। আমার কথা শুনে আমার চোখে পানি চলে এসেছিল। কথাও যে মানুষকে অতলে ডুবিয়ে দিতে পারে, আম্মার কথা তার প্রমাণ। মনে হচ্ছিল আম্মা যদি আমাকে আপন করে নেওয়ার কথাগুলো আরো 1 ঘন্টা ধরে বলতো, তবুও আমি এক মনে শুনতাম। এভাবে দাঁড়িয়ে থাকা সমীচীন নয় বলে তাড়াতাড়ি করে চোখের জল মুছে রান্নাঘরে গেলাম। 2টা বাটিতে পায়েস বেড়ে নিয়ে নিজের রুমের দরজায় নিজেই নক করলাম। আম্মা ভেতর থেকে চিৎকার করে বললেন, নিজের ঘরে আসবা, নিজেই দরজা টোকাচ্ছ, আসো। আমি মৃদু হেসে রুমে ঢুকতেই প্রতিবেশী চাচি বলে উঠল, ভাগ্য করে শাশুড়ি পাইছো, গায়ের কাপড়ও এভাবে ভাঁজ করে দিচ্ছে। ভাগ্যবতী তো আমি, এমন বউ কি সবাই পায়? পৃথিবীতে যেমন ভালো বৌমা আছে,
সেরকম ভালো শাশুড়িও আছে। আমাদের মধ্যে হয়তো কারো ভাগ্য ভালো, আবার কারো নয়। বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না। আর তোমাদের একটা কমেন্ট পেলে আমাদের উৎসাহ অনেকটা পরিমাণে বেড়ে যায়, যা আমাদের গল্প বানাতে আরও আগ্রহী আমরা হয়ে উঠি। তাই আশা করি তোমরা গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভালো না লাগলেই বলবে, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় বলবে। আমরা আরও ভালো করে গল্প বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।